You are watching Step Presents Starbuzz. ছেলেটা হেসে উঠলো, মেয়েটা হেসে উঠলো, বাচ্চাটা কেঁদে উঠলো। নেগেটিভ মাইন্ড আমার। যাই হোক ভাই, আমার গাড়ি আনে মানুষে যাইবেন, আয়ানের লই যাও, আননে ব্যবসা করবেন, আন্নের টাকা কামাইবেন, অনেক টাকা করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, 4টা বিয়ে করবেন। আন্নের সুইমিং পুল তো উঠার পর আন্নের চারপাশে যেটা বউ থাকবো, একজন হাতে থাকবো আঙ্গুর, আন্না আগ করে এটা কামড় দিবেন, হুট করবেন। কোনোভাবেই মানে মিডিয়ার সাথে কোনোভাবেই আমি মানে জড়াবো, আমি এটা ভাবিও নাই। মানুষ উফতায় মানে মানুষ ছাড়া কেমন ধর, মানুষের তো বিভিন্ন রকম নেশা থাকে, নেশা করে। আমি ক্রিকেটের সাথে নেশা করতাম, হইতো তো ভাই, বসে থাকতাম, নাহলে উপস্থাপনা করতাম। তো আমার ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হব, মানে ন্যাশনাল টিমে খেলবো, এরকম একটা স্বপ্ন ছিল। তারপরে যে মিরাকেল করলাম, তো মিরাকেলের জন্যই আজকে আসছিল এই অভিনেতা পাবেল হয়েছি আর কি। যে আমি শাওন বলতেছি, আমি কোন শাওন? মিরাকেল। আমি মোটা শাওন ভাই। তখন বলতেছে হল ব্যাচেলর প্যান্ট করবো কি, মানে এরকম কোনো কিছু হচ্ছিল না। পরে রবিন ভাই, বড় ভাই রবিন ভাই একদিন আমাকে ফোন করে বললো যে ব্যাচেলর প্যান্ট টিভি ফোন। মানে মিরাকেলের সব মজার অভিজ্ঞতা শুধু স্টেজে, বুঝছেন? এছাড়া না, মিরাকেলে আমরা প্রচুর পরিমাণে প্রেশার থাকতাম। বাসায় ফোন করলাম, বাসায় ফোন করে বললো, বাবাই কথা বলছে আমার সাথে অনেকক্ষণ, টানা 4 না 5 বছর আমি আবার বেস্ট পারফর্ম হয়েছি। তো ওইটা হচ্ছে আমার একটা এনার্জি ছিল বাবার সাথে কথা বলাটা। দুইটা ধরেন যে পলাশে দেখলাম, চাষি ভাইরে দেখলাম, মাজু ভাই দেখলাম, অমি ভাইরে দেখলাম, মানে সবাই চেহারা দিয়ে তাকাল, তহিদ সবার চেহারা দিয়ে তাকালে সবাই না, সবাই দেখলাম হাসি দেয়। এনার্জি নিয়ে এনজয় করে করে আমরা কাজটা শেষ করি আর কি। না এটা কিরকম, মানে এটা হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট করা যে আপনি পারবেন, না পারলে তো ঝামেলা। এইটাও জানতে চান আপনারা? তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? না না, নাই রে ভাই, নিচে গার্লফ্রেন্ড। না না নাই, ঠিকই আছে। ওরা জানতে চাইছে ওনারা। নাই নাই নাই, পাগল বউ আছে না মিয়া। প্রথম থেকে বলি, আমি মাদ্রাসা থেকে দাখিল পাস করছি, রেজাল্ট ছিল A+। হ্যাঁ, তারপর কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করা, তারপর ঢাকা কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স। মানে আপনারাও শুনলাম আমি শিক্ষিত ছিলাম। এই আপনি তো উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন। আমি তো বারবার মঞ্জু করে বললাম যে উল্টাপাল্টা প্রশ্ন করেন না। এই প্রশ্নগুলো বাদ দিয়ে কোনো প্রশ্ন আছে? করলে করেন, না করলে চলে যায়। আমার অ্যাওয়ার্ডও দরকার নেই, আমার খুব দরকার নেই। মানুষজন বলে যে মোদি আনোয়ার, জাকির অথবা জু, সেন্টু, আমার কাছে এরকম ফোন আসে, ভাই আপনি ওই ডেটে ফ্রি আছেন? আমি বললাম কেন ভাই? কেন আপনাকে অ্যাওয়ার্ড দেবো। তো আসলে ওটা মন টানে না, মানে ওইটা আপনি মানে ওই অ্যাওয়ার্ড হলে তো আমি কিনতে পারি, বানাতে পারি, দিয়ে দিব। যে মান্নান স্মৃতি অ্যাওয়ার্ড বা উজ্জ্বল স্মৃতি অ্যাওয়ার্ড বা মঞ্জু স্মৃতি অ্যাওয়ার্ড দিতে পারি না আমি? তো নিতে পারি তো আমি। তো শান্তিটা আসলে মূল্যায়ন করলে না শান্তিটা লাগে আর কি। মানে এই প্রশ্নগুলো না, ওই যাদের কথা বললে, যারা নেয় অ্যাওয়ার্ড, ওনাদেরকে না জিজ্ঞেস করা উচিত যে আচ্ছা আপনার অনুভূতি কি, অ্যাওয়ার্ড পেয়ে কেন পাইছেন? হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্টেপ প্রেজেন্স স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ, এবং আজ আমাদের সাথে রয়েছে আমাদের সবার খুব পছন্দের একজন অভিনেতা মোহাম্মদ সাইদুর রহমান পাবেল, যার কাজ দেখলে আমরা হাসতে থাকি এবং বারবার মনে হয় ইস আরেকবার যদি একটু দেখতে পারতাম, আরেকবার আমরা প্লেব্যাক করে ফেলি। তো সেই মানুষটা আজ আমাদের সাথে রয়েছে। ওয়েলকাম জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আজ আপনাকে দেখে খুব ভালো লাগছে। মানে অনেক প্রশ্ন আছে, আপনাকে সামনে পেয়েছি, সেগুলো করব। তবে তার আগে জানতে চাই ব্যস্ততা নিয়ে। এখন তো খুব ব্যস্ততম সময় পার করছে নিশ্চয়ই, কেমন যাচ্ছে দিনকাল? ওইটাও আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে। ব্যস্ততা নিয়ে জানতে চাই, কি কি কাজ আছে? সবার আগে তো অবশ্যই আপনারা হয়তো দেখছেন ব্যাচেলর পয়েন্ট। তো ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ তো যাচ্ছি, রেগুলার শুট হচ্ছে। তাছাড়াও বাইরে কিছু কাজ করতেছি। সাগর জাহান ভাইয়ের একটা বিজ্ঞাপন করলাম। তারপরে এই তো সামনে আরো কিছু সিঙ্গেল, আবার অনেক কাজ আছে সামনে, আলহামদুলিল্লাহ, এই আর কি। আচ্ছা, মানে বেশ ব্যস্ততম সময়ের মধ্য দিয়ে যাওয়া হচ্ছে, একটার পর একটা কাজ আছে। একদম যদি আমরা পেছনে চলে যাই, শুরুর গল্পটা কি ছিল? আসলে কি চেয়েছিলেন এই মিডিয়া জগতে আসতে, নাকি চাননি, হুট করে আসা হয়েছিল? হুট করে কোনোভাবেই, মানে মিডিয়ার সাথে কোনোভাবেই আমি মানে জড়াবো, আমি এটা ভাবিও নাই। তো আমার ইচ্ছা ছিল আমি ক্রিকেটার হব, মানে ন্যাশনাল টিমে খেলবো, এরকম একটা স্বপ্ন ছিল। তারপরে যে মিরাকেল করলাম, তো মিরাকেলের জন্যই আজকে আসছিল এই অভিনেতা পাবেল হয়েছি আর কি। মিরাকেল করাটা তো একটা আগে থেকে ডিসিশন নেওয়া ছিল যে করব? না না না, ওইটাও ডিসিশন ছিল না আপু। ওইটা আসলে ওই আমার সার্কেলে যারা ছিল, বন্ধু বান্ধবরা
মানে ওরাও মোটামুটি আমাকে একটু মানে তেল দিছে আর কি, তেল মানে একটু আগুনের মধ্যে তেলটা দেয় আর কি, যে যা যা মজা করো, যা হয়ে যাবো। তো বাসাও তো ফান টান করি সবার সাথে, মার সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে। তো সবাই মোটামুটি সবার উৎসাহতে আর কি এখানে অডিশন দিলাম, অডিশনে টিকলাম। ফোন করলো শাওন ভাই একদিন, যে আমি শাওন বলতেছি। আমি কোন শাওন? মিরাক্কেল। আমি মোটা শাওন ভাই? তখন বলতেছে পরে গেলাম, পরে তো অডিশন দিলাম, টিকলাম, হইলাম। তারপরে মানে অভিনয়ে কিভাবে যাত্রাটা স্টার্ট? না, অভিনয়টা আপু সত্যি বলতে কি, এটা আমি অনেক জায়গায় বলছি। তো আসার পরে আমি ওইখানে থাকতে, যখন আমি মোটামুটি ফাইনালিস্ট, অনেক ভাই ব্রাদার যারা মিডিয়া তখন দেখতাম যে ডিসিশন দিচ্ছে, অথবা কেউ বড় কোনো ডিরেক্টরের চিবিডি হিসেবে আছে, তো ওরা আমাকে নক দিত যে দোস্ত তুই তো ভাড়া লেতেছস, দোস্ত তুই এই করতেছ সেই করতেছ, তুই দেশে আয়, দেখ কি করি। দেশে আসার পর শুধু আমি ইন্টারভিউ দিচ্ছি আর কিছু করিনি 1 বছর। আচ্ছা, এরকম শুধু টকশোই করছি, ইন্টারভিউ দিচ্ছি যে এরকম কেমন আছেন, তারপরে আপনার ব্যস্ততা কেমন, আপনার কি করতে চাচ্ছেন, এই প্রশ্নগুলো আমাকে অনুভূতি কেমন ছিল। হ্যাঁ, তো মিরাকেলের যাত্রা এই প্রশ্নগুলাই ছিল, এগুলো সেম উত্তরগুলাই দিছি। তারপর হুট করে যে তপু খান ডিরেক্টর, তো আমাকে একটা নাটক অফার করে কট বিয়ের নামে। আমি, রিয়াজ ভাই ছিল, আইন আপু ছিল। তারপর আবার গ্যাপ, তারপর মিজান ভাই, আদিবাসী মিজান ভাইয়ের কিছু কাজ করলাম, সান্ত্বনা দিয়ে। তারপরে আসলে হয় না যে, যেহেতু প্রফেশনে ঢুকেই গেছি, মানে চাহিদা বাড়তেই থাকে। তারপর আসলে ব্যাচেলার পয়েন্ট দেখতেছি, কিন্তু ব্যাচেলার পয়েন্ট করবো কি, মানে এরকম কোনো কিছু হচ্ছিল না। পরে রবিন ভাই, বড় ভাই রবিন ভাই একদিন আমাকে ফোন করে বললো যে ব্যাচেলার পয়েন্ট টিভি ফোন টোন করবো। তো এই তো পলাশ ফোন করলো, অমিত ভাই ডাকলো, দেখলো, নোয়াখালী গেলাম, তারপরে বছর চাকরি হলো। দারুণ। ভাইয়া, আপনার জীবনে দুটো মজার অভিজ্ঞতা জানতে চাই। প্রথমটা জানতে চাই মিরাক্কেলের সময়। মানে মিরাক্কেলের সময় মজার অভিজ্ঞতা শুধু স্টেজে, বুঝছেন। এছাড়া না, মিরাক্কেলে আমরা প্রচুর পরিমাণে প্রেশারে থাকতাম। মানে সারাদিন ধরেন যে, মানে সবাই ভাবতাম একটা যোগ যদি আমরা গ্রুমারদের থেকে যদি আমরা একটু সিলেক্ট করতে পারতাম, ওই দিন মনে করেন যে আমার ঈদ। আরে বাপরে বাপ, মানে আপনি ওখানে 500 রুপি চাইলে পাইতেন, একটা যোগ চাইলে কেউ দিবে না আপনাকে, জীবনও দিবে না। তো ওইভাবে আমরা করছি। তো মিরাক্কেল হয় না যে সবটাই তো মজা। হ্যাঁ, মিরাক্কেলে খারাপ সময় গেছে, মজার থেকে খারাপ সময়টা শেয়ার করি, কারণ সবাই মজার জিনিসটা জানতে চায়। তো বাবা অসুস্থ ছিল, আমি জানতাম না। পরপর আমি 3 না 4 এপিসোড খুব বাজে পারফর্ম করছি, মানে পারফর্ম করতাম আর কানতাম, পারফর্ম করে গিয়ে কানতাম। পরে একটা সময় আমি রিকোয়েস্ট করছি, অর্ণবদারে বলছিলাম দাদা আমার বাদ দিয়ে দেন, আমি দেশে যাবো। পরে অর্ণবদা বুঝাইলো, সবাই বুঝাইলো, বুঝানোর পরে শাওন ভাইয়েরা সবাই বুঝাইলো। বোঝানোর পরে বাসায় ফোন করলাম, বাসায় ফোন করে বললো, বাবাই কথা বলছে আমার সাথে অনেকক্ষণ। কথা বলার পরে টানা 4 না 5 এপিসোড আমি আবার বেস্ট পারফর্ম হয়েছি। তো ওইটা হচ্ছে আমার একটা এনার্জি ছিল বাবার সাথে কথা বলাটা, পাওয়ার। আর হেভি পাওয়ার। আর যদি ব্যাচেলার পয়েন্টের মজার কথা বলতে চাই, ব্যাচেলার পয়েন্ট পুরোটাই মজা। ধরেন সেটে ঢুকছি সকালবেলা, ঢুকে ধরেন যে পলাশে দেখলাম, চাষি ভাইরে দেখলাম, মাজু ভাই দেখলাম, মমি ভাইরে দেখলাম, মানে সবার চেহারা দিয়ে তাকাল তহিদ, সবার চেহারা দিয়ে তাকালে সবাই না সবাই দেখলাম হাসি দেয়। মানে আমি জানি যে ভাই আপনার তো ভাই পোংটা, জান আমি পোংটা। তো মজার মানুষগুলোর মানে একদম ক্যারেক্টারেই ঢুকে যান আপনারা। হ্যাঁ, আর ওই সিকোয়েন্স করার সময় তো অনেক মজাই থাকে। যেরকম এবার শুট করার সময় যাই না কারা যারা দেখছে আর কি, বঙ্গতে যারা দেখছে তারা দেখছে যে আমরা সেগুলো নাচের সময়, তো নাচের স্টেপ ধরেন যে ক্যারেক্টারে ছিলাম, কিন্তু নাচের স্টেপ একবার দিতেছে এরকম, একবার দিতেছে এরকম, মিলতেছে না। আচ্ছা, মানে এই ভুলগুলো হইতেছিল। পরে আবার দেখা, আবার নাচা, মানে আবার অ্যাক্টিং করার সময় মাজুক ভাই একটু দাঁতটা মানে ঠোঁটে কামড় দিয়ে মুচকি আসা, আমার সিন ছেড়ে দেওয়া, তো এই মজাগুলো না হইতে থাকে আর কি। মানে ঠিক আমরা যেটা একটা সংক্ষিপ্ত প্যাকেজে দেখতে পারি, সেটা আপনাদের পুরো শুটিং জুড়ে একটা বৃহৎ প্যাকেজের কাজ, পুরোটাই হাসাহাসি, পুরোটা সকাল থেকে একদম শেষ অবধি পর্যন্ত পুরোটাই মজা করি আমরা। বেশ এনজয়েবল, মানে এনজয় একটা ব্যাপার নিয়ে আপনারা পুরো কাজটাকে শেষ করতে পারেন, মানে এনার্জি নিয়ে এনজয় করে আমরা কাজটা শেষ করি আর কি। এটাই তো আসলে কাজের সবথেকে বড় পাওয়া, বা আসলে ভালোবাসার জায়গাটা। আমরা আরো অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলবো, তার আগে একটা গেম সেগমেন্টে যেতে চাই। আমি ভাবছি বিজ্ঞাপন বিরতি। না, বিজ্ঞাপন বিরতি না, গেম সেগমেন্টে। ভিউয়ার, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট অদ্ভুতুরে। অদ্ভুতুরে অদ্ভুত কিছু প্রশ্ন করব, সেগুলোর উত্তর দিতে হবে। আমার মনে হয় অদ্ভুত প্রশ্নের সবগুলো উত্তরই আপনি পারবেন। না, এটা কিরকম, মানে এটা হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট করা যে আপনি পারবেন, না পারলে তো রেজিস্টার ঝামেলা। না, আপনি পারবেন, এটা আমার মনে হচ্ছে। আমি হিন্টও দিব। আর আপনারা এমনি অনেক বেশি হাসি মজার মানুষ, মজার মানুষেরা এই ধরনের অদ্ভুত প্রশ্নের উত্তর জানতে পারে। আচ্ছা, যাই দেখি কি অবস্থা। প্রথম প্রশ্ন, মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? চোখ। সবচেয়ে বড় অঙ্গ? আমার মনে হয় চোখ।
মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ। তো চোখ কি অঙ্গের বাইরে? উম, হাত? ছোট চোখ, হাতও না। হাতও না, মানুষ অঙ্গ। মানে আমাদের শরীরে আছে এমন একটা জিনিস, সেটা সবচেয়ে বড়। সেটাকে আপনি মানে জোড়া লাগালেও বড়, জোড়া না লাগিয়েও যদি চিন্তা করেন তবুও সেটা অনেক বড়। নেগেটিভ মাইন্ড আমার, যাই হোক ভাই আমার গাড়ি। সরি। ওকে, চলে। চলেন যাই। প্রশ্ন আবার বলছি, মানব শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি? অঙ্গ, মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ হাত না? না, আইনের হাত মানুষের হয় না? না, শব্দের শেষে কোনো অঙ্গ আছে নাকি? মানে না, শব্দের শেষে কোনো অঙ্গ না। অঙ্গ বলতে আমি বোঝাচ্ছি এমন জিনিস মানব শরীরে যেটা আসলে আচ্ছা আমি পারলাম না এটা ধর। আচ্ছা, আমাদের ত্বক, স্কিন। অনেক বড় স্কিন পুরোটা জুড়েই তো আমাদের স্কিন। স্কিন যদি ছিঁড়ে লাই তার ভিতরটা মাংস কি হয় না? মাংসও হয়। মাংস, মাংস ঠিক আছে, ধরে নিলাম হাড় হয় না? মাংস। মাথা থেকে পা পর্যন্ত হ্যাঁ, হাড়ও হবে, কেন তাহলে হবে তো না? একটা না, তিনটা হয়। যে কোনো অনেকগুলাই একটা হয়। দিলেই হয়। তাহলে মাংস। তাহলে আচ্ছা আমি ঠিক কি? আছে, আপনি ঠিক আছেন, আমিও ঠিক আছি। হ্যাঁ। কিন্তু আমি যেহেতু আগে খুলে দিয়েছি উত্তরটা, তাই আমারটা মানে সঠিক। আচ্ছা আমরা তো আমি ছিলছি ভাই। আচ্ছা ঠিক আছে, এবার আমরা পরের প্রশ্নে যাই। কোন গাছে কোনো কাঠ নেই? কোন গাছে কাঠ নেই। কাঠ নেই? না, এটা খুব ইজি একটা। খুব ইজি। ইজি। খুব ইজি। কোন গাছে কাঠ নেই? না ওই তো ইয়ে, না ওটা তো গাছ বলা যাবে। গাছ বলা যায় কি? কোনটা? ওই যে কি বলে এটাকে, পাটখড়ি। পাটখড়ি গাছ তো বলা যায় না? না, পাটখড়ি তো গাছ বলা যায় না। বলা যেত। পাটখড়ি। পাটখড়ি যখন পাতাটা থাকে তখন তো কি গাছ বলে জানি এটাকে? পাট গাছ। তার তো শাক হয়। বাট এটা এমন একটা গাছ যে গাছে কাঠ হয় না, খুব নরম একটা গাছ। আপনার জন্য হিন্ট দিতে পারি, অনেকে বলে যে ওই গাছে ফাঁসি দিয়ে মর। ও আচ্ছা, এই যে কচু। কচু গাছ হতে পারে। আরেকটি উত্তর আমি আসলে খুঁজছিলাম। কলা গাছ। কলা গাছ। কচু গাছ উত্তর তো কয়েকটা হয়। কয়েকটা হয়, একটা দিলেই হয় আর কি। কচু গাছ। পরের প্রশ্ন, গোসলের পর ছোট হয়ে যায় কোন জিনিস? এই আপনি তো উল্টাপাল্টা প্রশ্ন করতেছেন। আমি তো বারবার মঞ্জু করে বললাম যে উল্টাপাল্টা প্রশ্ন করেন না। হ্যাঁ হইতে পারে ফান, বাট আমাদের থেকে ফান বা কেউ কত কি করে। মঞ্জু ভাই এই প্রশ্নগুলো না করলে হয় না। মানে খুব কমন প্রশ্ন, মানে কমন মিস হচ্ছে যে এই ডুয়েল মিনিং বা এই প্রশ্নগুলো এরকম হয়, এত নেগেটিভ হয় পরে না, মানে বুঝছেন না। আমি তো বললামই আপনারা যে এই প্রশ্নগুলো আমাকে বাদ দিয়ে যদি করতে পারেন, যে দুই পাশে চুল মাঝখানে লাল কি হয়, সিঁদুর, তো এই টাইপের হয় কি মানুষ তো নেগেটিভ ভাবে আগে নিয়ে নেয়। তো প্রশ্নগুলো বাদ দিয়ে কোনো প্রশ্ন আছে? করলে করেন, না করলে চলে যায়। মজা ঠিক আছে, মজা করি, সারাদিন মজা করতে পারবেন, আমার নিয়ে কোনো সমস্যা নেই। বাট চলেন 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 আমরা ওই প্রশ্নটি স্কিপ করছি। না, আপনি প্রশ্ন করবেন এটা, কারণ এটা আমার মঞ্জু স্ক্রিপ্টে ছিল। চলেন। Okay, চলেন। এই না, আমরা সিরিয়াসলি বললাম, এটা কিন্তু দুষ্টামি করছি আমরা আগে থেকেই। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আপনি ওকে 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 ওকে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোন জিনিস গাছে সবুজ দোকানে লাল, বাড়িতে গাছে সবুজ দোকানে কালো, বাড়িতে আনলে লাল? দোকানে সবুজ, গাছে সবুজ, গাছে সবুজ, দোকানে কালো। মেহেদি পাতা? না। দোকানে সবুজ, বাড়িতে দোকানে সবুজ না, দোকানে কালো। দোকানে কালো, গাছে সবুজ গাছে দোকানে সবুজ, কালো, দোকানে বাড়িতে কালো। আনলে লাল। কলপ না, কলপ না, মেহেদি পাতা না? না না, মেহেদি পাতা না, খাবারের কিছু জিনিস। খাবারের কিছু জিনিস। কালো লাল, কালো লাল, আমাদের তরমুজ সবার তো না, খুব তরমুজ। পছন্দের খাবার। তরমুজ তো না। না না না, এটা আসলে পানীয় জাতীয় একটা খাবার। আমরা কথায় কথায় পান করতে পছন্দ করি। কোথায় কোথায় পান করতে পছন্দ করি? দোকানে গাছে সবুজ, দোকানে কালো, কালো, বাড়িতে লাল। আমি পারলাম এটা। এটা আমরা খুব ইজি না? আমরা সকালবেলায় খেয়ে থাকি, বিকাল বেলায় খেয়ে থাকি, আড্ডাতে খেয়ে থাকি, শুটিং ব্রেকে খেয়ে থাকি। গ্রিন টি? গ্রিন টি হতে পারে, চা। চা মানে গ্রিন টি? গ্রিন টি হতে পারে। ওকে, গাছে সবুজ। আচ্ছা আচ্ছা, আমি মেহেদি পাতা ভাবতেছিলাম। আপনি পরে দাদা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাড় থাকে 206টি, জন্মের সময় কয়টি থাকে? শরীরে তো থাকার কথা। না, 206টি থাকে না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাড় থাকে 206টি, জন্মের সময় কয়টি থাকে? বেশি থাকে। 7টা? না না, বেশি থাকে। আরো বেশি? আরো বেশি। জানি না, আমি মেডিকেল জানি না। এটা আমিও আগে জানতাম না। 300টি। 300টা? 300টি। ও বাবা, এটা তো সাধারণ জ্ঞান। সাপের কি নেই? হাড় নেই। ওকে, হাড় নেই, ঠিক আছে। আর কিছু? অনেক কিছু নেই, দেখি নাই তো। সাপটাকে নেই। সাপ দেখছি, সাপের অনেক কিছু দেখি না, শুধু হাতটা দেয় এটাও জানি। ওকে,
পা নেই, কান নেই, মানে হারও তো নেই। হ্যাঁ, হাড়ও নেই। হুম। বাদুড়ের কি নেই? বাদু তো দেখে তো পরে না, বাদু তো দিনে দেখে না নাকি রাতে দেখে না? বাদুর দিনে বের হয় না, বের হয় রাতে না? বের হয়। তর্মঘটও বের হয় না। বাদুড়ের কি নেই? কি নেই? দিনে বের হয় না, এটাকে আমরা ওভাবে ভাবলেও বুঝতে পারবো যে কেন বের হয় না। ধরুন রোদ থাকে, তার মানে হ্যাঁ দৃষ্টি। দৃষ্টি না, অন্য একটা জিনিস নেই দেখে ও রোদের মধ্যে বের হতে পারে না, বাবা, নিজেকে প্রোটেক্ট করতে পারবে না। ও স্কিন, এটাও কি স্কিন নাকি? নাকি মানে নিজেকে প্রোটেক্ট করতে পারবে না, ওই জিনিসটা থাকলে হয়তো প্রোটেক্ট। ক্যাপ নাই তাইলে? ক্যাপ না, Cap। মানে ক্যাপের মতোই কিছু একটা, মাথা, চুল? চুল টাইপেরই কিছু একটা। তো চুল টাইপের আবার কি হইতে পারে? পালক। তো ওর তো ডানা আছে, ডানার টাইপে ঝাপটা মারে না? কিন্তু পালক নেই তো। আসলে অদ্ভুত প্রশ্ন। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে? এটা পারবেন, অবশ্যই পারবেন। 32টা বলে তো নিবেন না? 32টা বললেই নিব। তাহলে 32টা। ওকে, হয়ে গেছে। একলা তাকে দেখা যায় না, সঙ্গী পেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। আবার একটু বলেন না। একলা একলা তাকে দেখা যায় না, সঙ্গী পেলে বাঁচে, আধার দেখে ভয়ে পালায়, আলোয় ফিরে আসে। ছায়া? হয়ে গেছে, বাহ। ছায়া তো হ্যাঁ, না? ছায়া। না, আমি এই যে ছায়াটাও দেখতেছি, ভাবতেছি ছায়া কি। বাহ, খুব ট্যালেন্টেড। শেষ প্রশ্ন, কোন প্রাণী উল্টো হয়ে ঘুমায়? এটা পারবেন। মানুষ উফতায়, মানে মানুষ ছাড়া আর কেমনে ঘুমায়? উল্টা হয়ে, উল্টা হয়ে, মানে পা উপরে মাথা নিচে। বাদুর? বাদুড়। বাদুরই তো। বাদুড়, বাদুড়, বাদুড়। ঠিক হয়েছে। অদ্ভুত প্রশ্ন শেষ, আমরা অনেক কিছুই জানতে পেরেছি অদ্ভুত প্রশ্ন থেকে। না, আমি সবচেয়ে যে মেডিকেলি যে বললেন না, যে প্রাপ্তবয়স্ক মানুষের কয়টা হাড় আর বাচ্চা শিশুর বাচ্চা কয়টি শিশুর হাড়? 300টা থাকে, তো এটা আমি জানতাম না। আমিও জানতাম না, এই জন্য এগুলো অদ্ভুত প্রশ্ন, আমরা সাধারণত জানি না। এবার আপনার কাছে জানতে চাই যে আপনি যদি অভিনয়ে না আসতেন বা এই যে মানুষকে বিনোদন দেওয়ার কাজ না করতেন, তাহলে কি হতো? ক্রিকেটার হতেন। হ্যাঁ। এটা ছাড়া আর কি হতেন? এটা তো আপনার ইচ্ছা, ধরুন একদম ইচ্ছা ইচ্ছার না বিপক্ষে। আপু, আমি সত্যি বলতে কি, ধর মানুষের তো বিভিন্ন রকম নেশা থাকে, হুম, হুম। নেশা করে, আমি ক্রিকেটের সাথে নেশা করতাম। নেশা কিভাবে করে? ধরেন আমার মাথার কাছে বল থাকতো, হ্যাঁ। আমি ধরেন যে ভাত খাচ্ছি, অনেক সময় গেছে খেলা দেখতেছি, ওই শটটা ব্যাটসম্যান ওরকম করছে, আমি আবার এক হাত দিয়ে শটও করতেছি, মানে লাইক আমি, মানে ক্রিকেটের সাথে ধরেন যে আমি Step, 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 step as I'm a stress. Super high, super fit. Step, 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 super hit. মানে ভাবতাম যদি পারতাম আমি টিভি ভেঙে ঢুকে যেতাম মাঠে, মানে এরকম, মানে এতটা আমি মানে ক্রিকেটের প্রতি আসক্ত ছিলাম আর কি। বাহ। তো মনে করুন না আপনি ক্রিকেটার হতে পারলেন না, এই প্রফেশনে থাকতে পারলেন, তখন কি হবেন? আমি না ফিউচার নিয়ে কখনো কিছু ভাবি না, মানে এটা গড নোজ, তো উনি যেভাবে রাখতো সেভাবেই থাকতাম, হয় চাকরি করতাম, নাহলে কিছু করতাম, মানে কিছু না কিছু হইতো তো হতো। ভাই, বসে থাকতাম, নাহলে উপস্থাপনা করতাম। ক্রিয়েটিভ ফিল্ডেই থাকতেন। হ্যাঁ, নাহলে উপস্থাপনা করতাম, এরকম একটা সেট বানায় 8 পাস প্রশ্ন মতো কেমন আছে, এই তো। আচ্ছা, মানে কিছু না কিছু করা হতো ক্রিয়েটিভ ফিল্ডে। যাক, এবার আমরা অন্য আরেকটি গেম সেগমেন্টে চলে যাচ্ছি। এবার যে গেম সেগমেন্টে আমরা যাব সেটা হচ্ছে জনতা যা জানতে চায়। জনতা যা জানতে চায়? একদম। জনতা, বাহ। ভিউয়ার, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট জনতা জানতে চায়। আসলে আপনার ফ্যানরা তো অনেক কিছুই জানতে চায়, সে জানতে চাওয়া নিয়ে আমাদের এই বোর্ডটি। এখানে আপনার ফ্যানরা যা যা জানতে চায় সেই প্রশ্নগুলো আছে, দর্শকদের উদ্দেশ্য করেই সেগুলোর একটা করে স্টিকার তুলবেন, প্রশ্নটি বলবেন এবং উত্তরটি বলবেন। নিউ নাটক চলতেছে তো ব্যাচেলার পয়েন্ট, তারপরে সামনে আসবে সাবলেট গুডলেট নামে আমরা একটা সিরিজ করলাম, ওইটারও আবার আসবে আরেকটা সিজন আসবে। তারপরে ক্লাব ইলেভেনের জন্য একটা সিঙ্গেল প্রজেক্টের কথা হচ্ছে, অনেক কাজ আছে সামনে, ইনশাল্লাহ দেখতে থাকবেন নিউ নাটক। আমরা আশায় এটা টেবিলে রেখে দিতে পারেন। পরেরটা, আরে আল্লাহ, এইজ বয়স 34। অকপটে স্বীকার করে ফেললেন। না না, আমার তো কোনো সমস্যা নাই। কি ওয়াইফ 22 আছে, এখন লন্ডন থাকে, মানে আমি বিবাহিত। হ্যাঁ, ফ্যামিলি বাবা ছাড়া সবাই আছে আর কি, মা আছে, ভাই আছে, ভাবি, ওয়াইফ, 2টা ভাতিজা, এই তো। আপনারাও ফ্যামিলি আমার, যারা অডিয়েন্স আমার। ডায়ালগ, আপনার একটা সুন্দর ডায়ালগ শুনবো। আমার সুন্দর ডায়লগ? হুম। সুন্দর ডায়লগ, আচ্ছা, ফানি ডায়ালগ হলেও হবে। এই সময় অনেক পাজল হয়ে যায়,
এই ডায়লগগুলা কোনটা বলবো না বলবো, কি বলবো, যেটা মাথায় আছে। পাশাপাশি একটা দিছিলাম, আমি নিজেও খুব মজা পেয়েছিলাম দিয়ে, যে হাসা ভাই এটার লুঙ্গি হেডি গুড নো, যে তুলে বলে দিবেন। দারুণ। মিরাক্কেল, হ্যাঁ ভাই, আমি সর্বপ্রথম আমি পরিচয় দিই, আমি মিরাক্কেলের পাবেন, তারপর হচ্ছে অভিনেতা পাবেন। মিরাক্কেলকে আমি ভালোবাসি, মিরাক্কেলের জন্যই আজকে আমি অভিনেতা পাবেন হয়েছি। পরের প্রশ্ন, হোম ডিস্ট্রিক্ট। চাঁদপুর, থানা মতলব, উত্তরে, গ্রামের নাম বারুরকান্দি। এই তো। ওয়েব সিরিজ। আমি আমার প্রথম ওয়েব সিরিজ হচ্ছে হোটেল রিল্যাক্স, তারপর লাস্ট করলাম ব্ল্যাক মানি। ওকে, পরে জনতা জানতে চায়। ওকে, এইটাও জানতে চান আপনারা? নেই ভাই, আলহামদুলিল্লাহ ভালো রাখছে, খারাপ নেই না, ভালোই নেই। গার্লফ্রেন্ড তো কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? না উপরে না, wife, নাই রে ভাই, নিচে গার্লফ্রেন্ড। না না না, নাই, ঠিকই আছে, ওরা জানতে চাইছে ওনারা। নাই নাই নাই, পাগল, বউ আছে না মিয়া। এডুকেশন। এডুকেশন, আমি প্রথম থেকে বলি, আমি মাদ্রাসা থেকে দাখিল পাস করছি, রেজাল্ট ছিল A+, হ্যাঁ। তারপর কমার্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করা, তারপর ঢাকা কলেজ থেকে অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স। মানে আপনারও শুনলাম আমি শিক্ষিত ছেলে। না, আমি কি বলেছি দ্বিমত পোষণ করেছি? না, অনেকে ভাবতে পারে যে না, এত ফান করে আর মানে পড়াশোনা জানে না। যারা আসলে অনেক বেশি ফান করতে পারে, সাহিত্য বুঝে বা কথা বলতে পারে, তারা যদি শিক্ষিত না হয় তাহলে কি সেটা সম্ভব? অসম্ভবের কিছু নেই, সম্ভব না। যত হ্যাঁ। পড়বে তত জ্ঞান বাড়বে, যত জ্ঞান বাড়বে তত বেশি জ্ঞানের কথা মুখ থেকে এত আসবে। পড়াশোনা করি নেই, বন্ধু বান্ধব ভালো স্টুডেন্ট ছিল বলেই ভালো রেজাল্ট করে পার পাইছি। বন্ধু বান্ধবের সব মানে সুনাম যে আমার তার- অনার্স মাস্টার্স, আমার জিল্লু একটা ফ্রেন্ড আছে, ওর বাড়ি নোয়াখালী, ওর জন্য আমি মাস্টার্সটা কমপ্লিট করতে পারছি। কারণ নাহলে আমি হতো ওকে না। পরীক্ষার আগের দিনে ওকে আমি গার্ডেনের মতো শাসন করতাম, পড়তে বসছস ঠিক মতো পড়, এরকম ছিলাম আর কি। তাকে শাসন করে। কারণ আমার সামনে বসতো, রোল ছিল সামনে বসতো। আচ্ছা, বুঝতে পেরেছি এবার। ভাই, এবার হচ্ছে আপনার কাছ থেকে একটা ডায়লগ নিব। যার বললাম তো আমি, ওইটা একটা নিয়ে নিয়েছি, আরেকটা হুম। নিব। ওইটা রাখবেন না তাহলে? না, ওটাও রাখবো। লাস্ট কি বলছিলাম জানি, হাবু ভাইরে বলছিলাম যে ভাইয়া আনে মালয়েশিয়া যাইবেন, আয়ানের লই যাও, আননে ব্যবসা করবেন, আন্নের টাকা কামাইবেন, অনেক টাকা করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, 4টা বিয়ে করবেন, আন্নের সুইমিং পুলে তো উঠার পর আন্নের চারপাশে যেটা বউ থাকবো, একজন হাতে থাকবো আঙ্গুর, আন্না আপ করে এটা কামড় দিবেন, আরেকজন হাতে বোতলের জিনিস থাকবো, আন্নে তাপ করে মারি দিবেন, আরেকজন হাতে তাওয়াল থাকবো, আন্নার শরীরটা মুছে দেবো, আরেক বউ খালি হাত কিছু থাকবো না, একটা আদর দিয়ে দিবেন। বাহ, দারুণ একটি ডায়লগ পেয়ে গেলাম। এবার আরেকটি মজার গেম সেগমেন্টে চলে যেতে চাই। আপনার সামনে একটি বোল আছে, বোলে অনেকগুলো বল আছে, আর আমার হাতে একটি ঝুড়ি আছে। এখন আমি যেটা করব, এই বলগুলো সবাই ঝুড়িতে দিয়ে দিব। দিয়ে দিয়েছি, এবং ঝুড়িটা আপনাকে দিয়ে দেব। গেম শেষ? না, গেম এখন শুরু হবে। বলটা এখানে রেখে দিলাম। এবার আপনার কাছে হচ্ছে গেমটা চলে গেল। আপনি টেবিলে একটা ড্রপ করে এই মানে যে বোলটা আছে এটার ভেতরে বলগুলো ফেলবেন এবং প্রশ্নের উত্তর দিবেন। আচ্ছা, তো দুইটা গেম একসাথে? একটা কি, আমরা এটাকে একটা গেমই ধরছি। প্রথম প্রশ্ন, আমরা যাই খেলতে খেলতে। হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রশ্ন আপনার জন্য, মুদি আনোয়ার নাকি বজ্রবাজারের জাকির, আপনাকে কোনটা পোট্রে করে বেশি? বজ্রবাজার জাকির। আপনার শখের অংশ হিসেবে আপনি কখনো করেছেন এমন পাগলাটি জিনিস কি? আপু, যেটা যেটা আবার চলে যায় সেটা চলে যায়। হ্যাঁ, সাউন্ডে আমি প্রশ্ন শুনিনি। আপনার শখের অংশ হিসেবে আপনি কখনো করেছেন এমন পাগলাটি জিনিস কি? আমি কি মানে আমি অভিনয়টাই পাগলামি করছি আমি, আর কিছু না। আপনার কৌতুকগুলোর মধ্যে কোনটি এখন পর্যন্ত সবচেয়ে মজার হয়েছে বলে আপনার ধারণা? মজার না, আমার একটা কৌতুক খুব ভালো লাগে, নিজেরই ভালো লাগে, সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে ছোট লাভ স্টোরি। দেখাই এটা আপনার, পৃথিবীর সব থেকে ছোট লাভ স্টোরি। ছেলেটা হেসে উঠলো, মেয়েটা হেসে উঠলো, বাচ্চাটা কেঁদে উঠলো। ওকে, স্বপ্নের পছন্দসই জায়গায় থাকার সুযোগ যদি আপনি পান তবে কোথায় থাকতে পছন্দ করবেন? আমার গ্রামের বাড়ি চাঁদপুরে। সবাই যদি নিরামিষ খায় তাহলে পৃথিবী কেমন হবে? সবাই সুস্বাস্থ্যের অধিকারী হইতো। Okay.
পরের বছরে আপনি কি অর্জন করতে চান? আমার অর্জন মানুষের ভালোবাসাই, যেন আমার কাজ দিয়ে কথা বলে সবাই। আপনি যা কিছু বিশ্বাস করেছিলেন তা মিথ্যা বলে জানতে পারলে কি হবে? আমি বুঝিনি, আবার বলেন। আপনি যা কিছু বিশ্বাস করেছিলেন তা মিথ্যা বলে জানতে পারলে কি হবে? খারাপ লাগবে, কষ্ট লাগবে, আর কি। আমার প্রশ্ন শেষ, কিন্তু আপনার বল এখনো আছে, আপনি ড্রপ করতে পারেন। এখন পর্যন্ত মাত্র দুটো গিয়েছে। কারণ আপু মানে আপনার প্রশ্ন সাউন্ডে ঠিকমতো আমি করতেছিলাম না, আচ্ছা, মনোযোগ। এই যে এখন আপনাকে মনোযোগ দিয়ে সময় দিলাম, দেখছেন কাছাকাছি যায়। সময় দিয়েও তো পারছেন না। সময় নিয়ে পারতেছেন, আপনি তো কথা বন্ধ করতেছেন না। শেষ, মাত্র দুটো পেরেছেন, সমস্যা এটার জন্য কোনো প্রাইজ নিতে হবে না? আছে, আমি দিব, আমি সত্যি দিব, আমি এই ব্যাপারে কোনো গড়িমসি করব না। এখন আপনার কাছে জানতে চাই আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আপনি বলেছিলেন যে আপনি ভবিষ্যৎ নিয়ে ভাবেন না, তারপরে থাকে না যে কাজের একটা প্ল্যান করে রেখেছেন, রুটিন করে রেখেছেন, বা কাজের কিছু জিনিস আগে থেকে মাথায় ঠিক করে রেখেছেন? আপু আমার না মানে আসলে আমার প্ল্যানিং কিছু থাকে না, কিন্তু এটা সত্যি যে সামনে আমার খুব ভালো কাজ করার ইচ্ছা এবং বড় পর্দায় কাজ করার ইচ্ছা, ভালো কাজ করার ইচ্ছা, এবং যে কাজগুলো নিয়ে মানুষ, আমার অ্যাওয়ার্ডও দরকার নেই, আমার খুব দরকার নেই, মানুষ যেন বলে যে মোদি আনোয়ার, জাকির অথবা জু, সেন্টু, মানে আমার এই ক্যারেক্টারগুলোর নাম নিয়ে যখন বলে না, তখন আমার খুব শান্তি লাগে। আমি চাই যে এরকম ভালো কাজ করতে, যেন মানুষের মুখে নতুন আরেকটা কিছু জন্ম নেয়। ভাই, এই যে বলছিলেন অ্যাওয়ার্ড, আসলে কি কাজের মানদণ্ড বর্তমান সময়ে অ্যাওয়ার্ড গুলো নির্ধারণ করতে পারে, বা এই অ্যাওয়ার্ড গুলো কি আদৌ কাজের জন্য কোনো উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করছে? আমি জানি না, কিন্তু ক্রিকেটে আমি পাইছি অনেক কিছু। হ্যাঁ, যখন ম্যান অফ দ্য ম্যাচ বা কিছু হইতাম, ম্যান অফ দ্য সিরিজ, তখন না হেভি লাগতো, কিন্তু ওইটা তো আমি জানতাম না যে আমি হব। আমি ভালো পারফর্ম করার পরে তো পাইছি, রাইট? বাট আমার কাছে এরকম ফোন আসে, ভাই আপনি ওই ডেটে ফ্রি আছেন? আমি বললাম কেন ভাই? কেন আপনাকে অ্যাওয়ার্ড দিব? তো আসলে ওটা মন টানে না, মানে ওইটা আপনি মানে ওই অ্যাওয়ার্ড হলে তো আমি কিনতে পারি, বানাতে পারি, দিয়ে দিব যে মান্নান স্মৃতি অ্যাওয়ার্ড বা উজ্জ্বল স্মৃতি অ্যাওয়ার্ড বা মঞ্জু স্মৃতি অ্যাওয়ার্ড দিতে পারি না আমি? তো নিতে পারি তো আমি। তো শান্তিটা আসলে মূল্যায়ন করলে না শান্তিটা লাগে আর। এই যে এখন অ্যাওয়ার্ড ফাংশন গুলো হচ্ছে, খানিকটা ব্যবসায়িক দিক থেকেও বটে, তবে আদৌ কি অ্যাওয়ার্ড ফাংশন গুলো ইন্ডাস্ট্রির জন্য ক্ষতি করছে না ভালো করছে? যদি আমি আরেকটু অ্যাড করি এখানে, নাম না জানা অনেক মানুষও দেখা যাচ্ছে বেস্ট প্রমিসিং অ্যাক্ট্রেস, বেস্ট প্রমিসিং অ্যাক্টর, সুপারহিট অ্যাক্ট্রেস, সুপারহিট অ্যাক্টর, এই ধরনের অনেক ধরনের আসলে ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাচ্ছে। তো এগুলো কি আদৌ মিডিয়াতে খুব উৎসাহ উদ্দীপনা বা নতুন নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি করে? মানে এই প্রশ্ন করে না, ওই যাদের কথা বললে, যারা নেয় অ্যাওয়ার্ড, ওনাদেরকে না জিজ্ঞাসা করা উচিত যে আচ্ছা আপনার অনুভূতি কি অ্যাওয়ার্ড পেয়ে, কেন পাইছেন, কেন পাইছেন অ্যাওয়ার্ডটা? আমার মনে হয় উনি অ্যান্সারটা পাবে। বাট এটা সত্যি কথা, ভালো কাজের অ্যাওয়ার্ড দেওয়া হয়। মানে এটা হয় কি আপু, অ্যাওয়ার্ডটা যখন পাই না, তখন মনে হয় কি না নেক্সট ইয়ার আবার নিতে হবে একটা অ্যাওয়ার্ড, মানে আমার ঘর ভর্তি অ্যাওয়ার্ড থাকবে, এটা শান্তি, মানে এরকম একটা ব্যাপার কাজ করে, আর কিছুই না। আচ্ছা, শুধুমাত্র ঘর সাজানোর জন্য অ্যাওয়ার্ড প্রয়োজন না, ঘর সাজানো না, ওই যে কাজে নেক্সট ভালো কাজ করবো, কারণ আমি এবছর ভালো কাজ করলাম, পরের বছর জন্য এর থেকে ভালো কাজ করে আমি অ্যাওয়ার্ডটা নিতে পারি আর কি, এরকম। Step, 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 step is our mistress. Shabba like superhit. Step, 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 superhit. ভালো অ্যাওয়ার্ড, ভালো অ্যাওয়ার্ড, যে সে অ্যাওয়ার্ড না, ওই যে ফ্রি ডেটের কলের অ্যাওয়ার্ড না, না না, ফ্রি ডেটের কলের অ্যাওয়ার্ড আমার দরকার নেই। ভালো অ্যাওয়ার্ড, হ্যাঁ ভালো, তখনই কেবলমাত্র কাজের সঠিক মূল্যায়ন সম্ভব। আর ফ্রি অ্যাওয়ার্ড গুলো তো ফ্রি অ্যাওয়ার্ডই। হ্যাঁ, ওই আটা থাকে না ঠিক মতো, অ্যাওয়ার্ড নলেজ হবে, আটা থাকে না, এটাও একটা সঠিক তথ্য বলেছেন আমাদেরকে। যাক ভাই, আমরা একেবারে শেষ আয়োজনের শেষ প্রান্তে, আমাদের দর্শক যারা রয়েছে তাদের কিছু বলার আছে? না, ভাই ব্রাদার যারা আমাদের দর্শক না, যারা ভাই ব্রাদার আমার কাজ দেখেন বা আমাদের কাজ দেখেন, মানে দয়া করে যদি আপনারা যারা ব্যাচেলর পয়েন্ট দেখতেছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো একটু পাইরেসি বা করেন না, বেশি তো না, 40 টাকা, আর যদি না হয় তাহলে 1 মাস ওয়েট করেন, তো আপনারা ওই 1 মাস পরে তো আমাদের বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। আর হচ্ছে আমরা তো অনেক সময় ভুল করি ভাই, তো ভুলগুলো না মানে ভালোবেসেই ধরাই দিয়েন, যেন আমরা নেক্সট ভুলগুলো না করে আপনাদেরকে আনন্দ দিতে পারি। আমাদের সাথে যেভাবে ছিলেন, আশা করি সামনেও থাকবেন। আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আপুর জন্য দোয়া করেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকের এই আয়োজনে এসেছেন, আমাদেরকে সময় দিয়েছেন এবং বলছিলাম যে আপনার জন্য একটা ছোট্ট উপহার আছে স্টেপের পক্ষ থেকে, এই গিফট হ্যাম্পারটি আপনার জন্য। অ্যাওয়ার্ড বলতে পারেন, তবে এটা যে সেই অ্যাওয়ার্ড না, এটা হচ্ছে আসলে এই যে আপনারা সারাদিন কষ্ট করে যখন অভিনয় করেন, দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ সময়, সেই দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে পায়ের যে একটা কষ্ট হয়, সে কষ্ট যেন না হয় তার একটি অ্যাওয়ার্ড বলতে পারেন। হ্যাঁ, তেমনই একটি জিনিস বলতে পারেন যে পায়ের অ্যাওয়ার্ড, স্টেপের জুতো যেন আপনার পা থেকে ভালো। তো স্টেপের জুতো আমি ইউজ করছি, আমি শুধু প্রোগ্রামের জন্য না, বা আমাকে গিফট দিয়েছেন বলে না, আমি প্রোগ্রামের আগে আলাপ করতেছিলাম, আমি ইউজ করছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আজকে আসার জন্য এবং অনেক অনেক শুভকামনা আপনার পরবর্তী কাজের জন্য। থ্যাংক ইউ। ভিউয়ার্স, স্টেপ প্রেজেন্ট স্টারবাস থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্ল্যামার্স এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।